শিক্ষার্থীদের উপরে যে অত্যাচার হচ্ছে, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, তারা যে অধিকার বঞ্চিত হচ্ছে, সেই আন্দোলন করতে গিয়ে কিন্তু আমরা জেল কেটেছি। তা আমরা কিন্তু কেবলমাত্র ক্ষমতার জন্য, টাকার জন্য কিন্তু রাজনীতিতে আসি নাই, স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি না। আমি প্রথমত বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে জিনিসটা চায়, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে আপ টু ডেট স্টুডেন্ট অ্যাক্টিভিজম, যেটা আসলে আমরা ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদেরকে দিয়ে আসতেছি। দেখেন, বিগত ৬-৭ বছরের যে জার্নি, আমরা যখন থেকে স্টুডেন্ট অ্যাক্টিভিজমটা শুরু করি, এই বিশ্ববিদ্যালয়ে সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে যেখানেই শিক্ষার্থীদের উপর কোনো অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, আমরা কিন্তু বুক চিতিয়ে প্রতিবাদ করেছি। কখনো কম সংখ্যক মানুষ, কখনো বেশি সংখ্যক মানুষ, দেশের মানুষের স্বার্থে আমরা প্রতিবাদ করেছি। আমরা কিন্তু দলীয় স্বার্থে বা কেবলমাত্র ক্ষমতা কেন্দ্রিক কার্যক্রম নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম আন্দোলন কিন্তু করি নাই। এবং এই শিক্ষার্থীদের উপরে যে অত্যাচার হচ্ছে, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, তারা যে অধিকার বঞ্চিত হচ্ছে, সেই আন্দোলন করতে গিয়ে কিন্তু আমরা জেল কেটেছি। সেই যদি ধরেন যে 18 কোটা সংস্কার আন্দোলন, সেই আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ, সেই যে ফুলপরীকে নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদ, সেই 24-এর যে কোটা সংস্কার আন্দোলন, 24-এর যে গণ অভ্যুত্থান পরবর্তীতে যে আপনারা দেখেছেন যে চাকরির আবেদন ফি 200 টাকা করা, হ্যাঁ, এবং এই যে বিসিএস যে সংস্কার, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা শিক্ষার্থীবাদক জায়গা থেকে কিন্তু আমরা সফলভাবে কিন্তু কাজ করে আসতেছি। আমি মনে করি যে শিক্ষার্থীরা এই কারণেই আসলে আমাদেরকে পছন্দ করবেন। আর আরেকটা জিনিস অবশ্যই আমি বলবো শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যে শেখ হাসিনার আমলে কিন্তু আমাদেরকে অনেক অফার করা হয়েছে। আমাকে অফার করা হয়েছিল 7 মাস, আমি 2বার জেল কেটেছি, 6 মাস 7 মাস। পরবর্তীতে যখন 7 মাস আমি জেল খাটি, আমাকে 7 মাস সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল, নিঃসঙ্গ। আমি সূর্যের আলো বাতাস দেখতে পারি নাই, যেটাকে বলে নিঃসঙ্গ আবদ্ধতা। তখন আমাকে প্রস্তাব দেওয়া হলো, আমাকে 25 কুড়ি গ্রাম এক আসনের এমপি বানিয়ে দেওয়া হবে, 5 কোটি টাকা দেবে, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। তা আমরা কিন্তু কেবলমাত্র ক্ষমতার জন্য, টাকার জন্য কিন্তু রাজনীতিতে আসি নাই, স্টুডেন্ট অ্যাক্টিভিজম করি না যে আমাদেরকে পয়সা দিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে কেনা যাবে। তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে এইটা বলবো যে আপনারা কোনো একজন ক্যান্ডিডেটকে নির্বাচিত করার আগে তার পুরো হিস্ট্রি ভালোভাবে যাচাই বাছাই করবেন, যে উনি আপোষহীন কিনা, এবং উনি লোভের কাছে, ক্ষমতার কাছে আসলে বিক্রি হয়ে যায় কিনা। উনি নির্বাচিত হলে সত্যিকার অর্থেই শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষার্থীদের পাশে আসলে কতটুকু থাকার চেষ্টা করবেন, এই জিনিসগুলো বিবেচনা করে আশা করি শিক্ষার্থীরা ক্যান্ডিডেটকে নির্বাচিত করবেন, বাছাই করবেন। অবশ্যই সেক্ষেত্রে আমরা আশা করি যে বিগত দিনের ইতিহাসগুলোকে যদি মূল্যায়ন করে, তবে আমরা অবশ্যই বা আমি অবশ্যই এগিয়ে থাকবো সেক্ষেত্রে। আর আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসেন, বেশিরভাগই নিম্ন বিত্ত পরিবার থেকে কিন্তু এখানে পড়াশোনা করতে আসেন। আমি এই জায়গাটায় খুব দৃঢ়ভাবে মনে করি যে যেই শিক্ষার্থীরা এত কষ্ট করে, পরিশ্রম করে নিজের মেধার ভিত্তিতে এখানে চান্স পান, তাদের এইভাবে আসলে সাপোর্ট দেওয়া উচিত, যেন তাদের পূর্ণাঙ্গ সময়টাই তারা তাদের পড়াশোনায় তারা কাজে লাগাতে পারেন। তাদের জন্য কোনো টিউশনি করা বা কোনো পার্ট টাইম জব করার জন্য কোনো দরকার না হয়। এই মানব সম্পদগুলোকে যেন সেইভাবে আমরা তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমি মনে করি যে শতভাগ আবাসনের ব্যবস্থা করা এবং খাবার দাবার থেকে শুরু করে পড়াশোনার যে এলিমেন্টসগুলো প্রয়োজন, আনুষঙ্গিক বিষয়গুলো বিশ্ববিদ্যালয় থেকে পুরোপুরিভাবে বহন করতে হবে। এবং পাশাপাশি আমি মনে করি যে এই যে আমাদের 4র্থ শিল্প বিপ্লবের যে সময় এসেছে, এই সময়েও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে চাকরির জন্য দাঁড়ায় দাঁড়ায় ঘুরতে হয়। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে শুধু বিসিএস ক্যাডার নাকি হইতে হবে, নাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার নাকি কোনো দাম থাকলো না। কেন ভাই? এই 21শ শতাব্দীতে এসে, 4র্থ শিল্প বিপ্লবের সময় এসে কেন মাত্র আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বিসিএস ক্যাডারই হইতে হবে আমাকে? সেই জায়গাটা থেকে আমি মনে করি পরিবর্তনের সময় হয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে গবেষণা বান্ধব, উদ্যোক্তা বান্ধব করতে হবে। এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিয়া, ইন্ডাস্ট্রিয়া যে রিলেশন, সেটা তৈরি করতে হবে। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি সেই জায়গাটাকে ধরেই সবচেয়ে বেশি কাজ করব। যেমন বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সরকারেরও অনেক জায়গাগুলো আছে, তারা বলেন যে তারা নাকি যোগ্য লোক খুঁজে পায় না। সুতরাং কী ধরনের ট্রেইনেড, প্রশিক্ষিত জনবল বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা তৈরি করলে তারা পড়াশোনা করার আগেই তাদের কাছ থেকে আমরা, সেই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আমরা ডিমান্ড পাবো। এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার সাথে সাথেই তাদেরকে আর বেকার অবস্থায় ঘুরতে হবে না। পাশাপাশি আমি যেটা বলতে চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং রোল মডেল হিসেবে কাজ করে, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জায়গাটা আন্তর্জাতিক মানের হতে হবে। শুধুমাত্র বাংলাদেশেরই ইন্ডাস্ট্রি অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের ডিমান্ড অনুযায়ী এখানে জনশক্তি তৈরি করা হবে না,
বিশ্বের সুনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কর্মক্ষেত্র থেকে আমরা ডিমান্ড নিয়ে সেই অনুযায়ী আমরা এখানে সিলেবাস তৈরি করব, সেই অনুযায়ী আমরা এখানে ট্রেন আপের ব্যবস্থা করব এবং আমরা যোগ্য মানব সম্পদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তৈরি করব। মনে করি আমি মনে করি এইভাবে করে যদি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা পড়াশোনা করবে, এইভাবে যদি আমরা তাদেরকে আন্তর্জাতিক মানের মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি, বাংলাদেশকে এগিয়ে যেতে আর কোনো বেগপতি হবে না।